বিছানার উপর শুয়ে আছে রুবিনা। রুবিনা এই বাড়ির পুত্রবধূ। শরীরের প্রচন্ড জ্বর হয়েছে বলে সংসারে কাজ করতে পারেনি। রুবিনার স্বামী আরিয়ান বিশেষ একটি কাজের জন্য বাড়ির বাইরে গেছে, তাই রুবিনাকে ডাক্তারের কাছে নেয়ার মতো, রুবিনার সেবা করার মতো কোনো লোক নেই। যদিও বা তার শাশুড়ি রয়েছে, কিন্তু তারা না থাকার মতো রুবিনার কষ্টে তার কিছু আসে যায় না। এদিকে রান্নাঘরে কাজ করছিল রুবিনার শাশুড়ি কুলসুম বেগম। সকাল হয়েছে, এখনো রুবিনাকে তার শাশুড়ি দেখতে পায়নি, তাই তার মাথা খারাপ হয়েছে। কুলসুম বেগম বলল, আমার মনে হয় ফকিন্নির মেয়েটা এখনো ঘুমিয়ে রয়েছে। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। এখনো যদি ঘুমিয়ে থাকে তাহলে ওই মেয়ের কপালে আজ খারাপ আছে। এই কথা বলে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। রুবিনা যখন বিছানা থেকে উঠতে চাইবে, এমন সময় ঘরের ভেতরে আসলো রুবিনার শাশুড়ি কুলসুম বেগম। রুবিনাকে বিছানার উপর শোয়া দেখে রুবিনার শাশুড়ির মাথায় যেন আগুন ধরে গেল। জিজ্ঞেস করলো, এখনো ঘুমিয়ে আছো কেন? এখনো যদি শুয়ে থাকো সংসারের কাজ কে করবে? রুবিনা বুঝতে পারলো এখন তাকে বিছানা থেকে উঠতেই হবে, কারণ তার শাশুড়ি রেগে গেলে রুবিনার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করবে না। রুবিনা বলল, মা, আমার একটু শরীর খারাপ লাগছিল, তাই শুয়েছিলাম। আপনি যান, আমি এখনই আসছি। কুলসুম বেগম বলল, আমি চলে যাচ্ছি, আর যেন আমায় ডেকে ঘুম থেকে না উঠাতে হয়। যদি একবার ডেকে উঠাতে হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই কথা বলে রুবিনার শাশুড়ি সেখান থেকে চলে গেল। রুবিনা আস্তে আস্তে বিছানা থেকে নেমে গেল। রুবিনার শাশুড়ি ড্রয়িং রুমে বসে আছে। এমন সময় রুবিনা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা, আমাকে কি করতে হবে বলুন? কুলসুম বেগম বলল, আগে গিয়ে রান্নাঘর পরিষ্কার করো, তারপরে আমি বাকি কাজগুলো তোমাকে দিচ্ছি। তারপর রুবিনা কোনো কথা না বলেই সেখান থেকে চলে আসলো। কুলসুম বেগম বসে বসে একা একাই বকবক করতে লাগলো। রুবিনা রান্নাঘরে গিয়ে কাজ করতে লাগলো। হঠাৎ করে তার হাত থেকে একটি গ্লাস পড়ে গেল। রুবিনার ভয়ে গলা শুকিয়ে গেল। শাশুড়ি ভয়ে কাঁপতে লাগলো। গ্লাস পড়ার শব্দ পেয়ে রুবিনার শাশুড়ি ড্রয়িং রুম থেকে বলতে লাগলো, বাবার বাড়ি থেকে এনেছো মনে হয়, আজ ওকে এমন একটা অবস্থা করব যাতে করে কাজে মন দিয়ে কাজ করতে পারে। এই কথাটি বলে কুলসুম বেগম রান্নাঘরের দিকে চলে আসলো। রুবিনা ভয়ে কাঁপছে। এমন সময় কুলসুম বেগম এসে রুবিনার চুল ধরে রুবিনাকে অত্যাচার করতে শুরু করলো। রুবিনা যতই বাঁচার চেষ্টা করছে, রুবিনার শাশুড়ি তাকে ততই অত্যাচার করছে। আর একবার যদি মন দিয়ে কাজ করতে না পারিস তাহলে কিন্তু আমি তোকে এই বাড়ি থেকে বের করে দেব। রুবিনা তখন ভয়ে ভয়ে বলতে লাগলো, মা, আর কোনো কিছু নষ্ট করবো না, ভালো করে কাজ করলে তো ভালো হয়, না হয় বাবার বাড়িতে গিয়ে মানুষের বাড়িতে কাজ করতে হবে ফকিন্নির বেটি। এই কথা বলে রুবিনার শাশুড়ি রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। অভাগী দু চোখে পানি নিয়ে আবারও কাজ করতে শুরু করলো। এদিকে রাত হয়ে গেল। সোফার উপরে বসে আছে মায়া বেগম। মায়া বেগম হচ্ছে এই বাড়ির মেয়ে, রুবিনার ছোট ননদ। মায়ের স্বামী সজীব বলল, এই বাড়িতে এইভাবে আর কতদিন পরে থাকবো, চলো আমরা বাড়ি ফিরে যাই। মায়া বলল, বাড়ি ফিরে গিয়ে কি খাবে? কামাই রোজগার তো একটুও করো না, আমি কি তোমার বাড়ি গিয়ে না খেয়ে থাকবো? সজীব বুঝতে পারলো এখানে কথা বলে কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে মায়ার মা মায়াকে যা বলবে মায়া তাই করবে। এতদিন মা মেয়েকে শিখিয়েছে আমি কোনো কাজের না, তাই তার মেয়ে আমাকে অযোগ্য বলেই জানে। মায়া বলল, বাবার বাড়ি আছে, তোমার তো অসুবিধা হচ্ছে না, তোমার কোনো কাজ করতে হচ্ছে না, তাহলে কেন যাবার জন্য তুমি তৈরি হয়েছো? সজীব বলল, শ্বশুর বাড়িতে এখন আর ভালো লাগছে না। মায়া বলল, ভালো লাগবে কি করে? আমার তো মনে হচ্ছে মনে এখন অন্য কিছু নিয়ে বসবাস করছো। তুমি কি অন্য কাউকে পেয়েছো নাকি? আমাকে ছেড়ে তাকে ধরবে? যদি এমন কিছু চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। আমার অনেক ঘুম পেয়েছে, আমি এখন ঘুমাতে যাব। এই কথা বলে মায়া সেখান থেকে চলে গেল। সজীব বসে বসে ভাবতে লাগলো, এই বাড়িতে বিয়ে করে আমি চরম একটা ভুল করেছি। যেমন মা তেমন মেয়ে। রুবিনা বিছানার উপরে বসে আছে। রুবিনা চোখে প্রচন্ড ঘুম। সারাদিন কাজ করার পর শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে। এখন যদি একটু ঘুমাতে পারে তাহলে হয়তো একটু শান্তি পাবে। এই ভেবে রুবিনা বিছানার উপরে শুয়ে পড়ল। ঠিক সেই সময় রুবিনার কানে ভেসে আসলো রুবিনার শাশুড়ি রুবিনাকে ডাকছে। শাশুড়ি ডাক শুনে রুবিনা বুঝতে পারলো এখন আর ঘুমানোর কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে তার শাশুড়ি তাকে এমন ভাবে তার ঘরে ডেকে নিয়ে মাঝে মাঝে সারা রাত দাঁড় করিয়ে রাখে। আজ কপালে কি আছে রুবিনা বুঝতে পারছে না। রুবিনা তার শাশুড়ির কাছে গিয়ে বলল, মা, কেন ডেকেছেন? রুবিনা শাশুড়ি বলল, বিছানায় গিয়ে শুয়ে পড়েছিস নাকি? একটিবারও জানতে চাইলি না আমার কিছু লাগবে কিনা? রুবিনা বলল, সারাদিনে অনেক পরিশ্রম করেছি মা, শরীরটা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল, যদি একটু বিশ্রাম নিতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, তাই আমি আপনাকে কিছু না বলে গিয়ে ঘুমিয়ে পড়তে চেয়েছিলাম। রুবিনা শাশুড়ি বলল, আমার কথা অমান্য করে তুই যখন ঘুমাতে গিয়েছিস অনেক বড় অন্যায় করে ফেলেছিস। তার শাস্তি হিসেবে তুই আজ সারা রাত এখানে বসে থাকবি, একটুও ঘুমাতে পারবি না। আর যদি ঘুমাতে যাস তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। রুবিনা মনে মনে ভাবতে লাগলো, কি এমন শ্বশুর বাড়িতে বউ হয়ে আসলাম যে বাড়িতে নিজের কোনো ইচ্ছে নেই, স্বামীর ভালোবাসা শাশুড়ির ভালোবাসা বলতে কিছুই নেই। আর কত কষ্ট মেনে নেব আমি বুঝতে পারছি না। শুধু গরিব মায়ের সন্তান বলে এত অত্যাচার সহ্য করে
করে এই বাড়িতে পড়ে আছি। শাশুড়ি বলল, কি ভাবছিস? এমন করে কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করবি? কোনো লাভ হবে না, এখন আমার পা টিপে দে। তারপর অভাগী রুবিনা আর কোনো উপায় ছিল না, শাশুড়ির হাত পা গুলো টিপতে হলো। রুবিনার চোখে অনেক ঘুম, কিন্তু ঘুমাতে পারলো না। শাশুড়ি আরামে ঘুমিয়ে যাচ্ছে, অথচ পুত্রবধূ তার পা টিপে দিচ্ছে। চলুন আমরা রুবিনার স্বামী আরিয়ানকে দেখে আসি। আরিয়ান হোটেল রুমে একটা মেয়েকে নিয়ে বসে রয়েছে। আরিয়ান তার বাড়িতে বলে আসে তার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, অথচ উনার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মেয়ে মানুষের সাথে আড্ডা মারা। সময় পেলে এই হোটেলে এসে মেয়ে মানুষ নিয়ে মজা মারে। আরিয়ান মেয়েটিকে বলছে, আজ তোমাকে ভীষণ ভালো লাগছে, ইচ্ছে করছে এখনই তোমাকে ছিঁড়ে ফেলি। মেয়েটি বলল, একটু অপেক্ষা করো, আমি তো আজ সারা রাতের জন্য তোমার হয়ে এসেছি। তুমি আমাকে যখন যেভাবে ইচ্ছে করবে তুমি আমাকে নিতে পারবে, শুধু মনে রাখবে আমার যেন অস্তিত্বটুকু থাকে। আরিয়ান একটু হেসে বলতে লাগলো, খুব মজা করতে পারো তুমি, অনেক রসিক মানুষ তুমি। মেয়েটি হেসে বলল, সবকিছু আমি তোমার কাছেই শিখেছি, তবে আমার একটা কথা বারবার মনে পড়ছে, তোমার স্ত্রী তোমাকে কিছু বলে না? তুমি এভাবে মেয়েদের সাথে টাইম পাস করো। আরিয়ান বলল, আমার স্ত্রী জানবে কি করে? আমি তো বলে এসেছি একটা ব্যবসার কাজে বাহিরে এসেছি। মেয়েটি বলল, পারো তুমি মিথ্যে বলে আমার সাথে সময় কাটাতে। আরিয়ান বলল, এত কিছু বলে সময় নষ্ট করছো কেন? আসো আমরা আমাদের কাজে নেমে যাই। পরের দিন সকাল হলে রুবিনা রান্নাঘরে কাজ করছিল। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠলো। কলিং বেলের শব্দ শুনে দৌড়ে আসে দরজার সামনে, এসে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আজ আমি আমার স্বামীকে সবকিছু বলে দেব, আমার সাথে কি হচ্ছে। যখনই দরজা খুলে দিল, আরিয়ান ঘরের ভেতরে ঢুকে বলতে লাগলো, এত দেরি করলে কেন? আমার তো মনে হচ্ছে তুমি বসেছিলে, কোনো কাজ করনি, তবে দরজা খুলতে কেন দেরি হলো? রুবিনা একটু ভয় পেয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে রুবিনা আরিয়ানকে অনেক বেশি ভয় পায়। ভয় পেয়ে আরিয়ানকে কি বলতে চেয়েছিল সে কথাটাই ভুলে গিয়েছে রুবিনা। আরিয়ান বলল, হা করে তাকিয়ে আছো কেন? সরো, আমাকে ঘরে যেতে দাও। এই কথা বলে আরিয়ান সেখান থেকে চলে আসলো। রুবিনার আর বলা হলো না তার সাথে কি অমানবিক আচরণ করে এই বাড়ির সকলে। কিছু সময় পর দেখা যাচ্ছে ওয়াশরুমের ভেতরে গোসল করছে আরিয়ান, আর মনের সুখে গান করছে। এমন সময় রুবিনা গিয়ে বিছানার উপরে বিছানা গোছাতে লাগলো। বিছানার পাশে দেখতে পেল আরিয়ানের শার্ট পরে রয়েছে। রুবিনা যখন শার্টটি গোছাতে লাগলো, ঠিক সে সময় দেখতে পেল আরিয়ানের শার্টের পকেটে মেয়ে মানুষের কানের দুল। রুবিনা কানের দুল হাতে নিয়ে দেখলো কানের দুলটি রুবিনার অপরিচিত। রুবিনা ভালো করে বুঝতে পেরেছিল কি হতে চলেছে। আরিয়ান রুবিনাকে ঠকিয়ে যাচ্ছে, যার আশায় এতদিন এই বাড়িতে কষ্ট করে গেছে সেই লোকটি রুবিনাকে ঠকাচ্ছে। অভাগী রুবিনার চোখে পানি চলে আসলো। আমার ভাগ্যে মনে হয় সুখ লেখা নেই, যদি তাই হতো তাহলে এমন হতো না। শাশুড়ির অত্যাচার, নরদের অত্যাচার, শেষ ভরসার স্বামী আমাকে ঠকিয়ে যাচ্ছে। বিধাতার কলমে আমার নামে সুখ লেখা নেই, আমি একটা অভাগী। সম্মানিত ভিউয়ার্স, আসুন ঘরের পুত্রবধূকে আমরা নিজের মেয়ের মতোই দেখি। আমরা স্বামীরা স্ত্রীকে সম্মান করি, ভালোবাসি। যদি তাই করতে পারি তাহলে আমাদের সংসার সুখের হবে, আর যদি তা করতে না পারি তাহলে আমাদের সংসারে কখনোই সুখ আসবে না। গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।